সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে আজকে নিয়ে আসছি মণ্ডলের হাট বাজারের পাশেই আমাদের 1971 সালের সেই মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের সেই মহান বীরেরা এখানে 3 জন বীর এখানে শুয়ে আছেন, ওখানে আরও 2 জন রয়েছেন, মোট 5 জন। আমরা এর সঠিক ইতিহাস জানি না, তো এইটা জানার জন্য আজকে আমি আপনাদের কাছে সবাইকে এখানে 2 জন মুক্তিযোদ্ধা নিয়ে এসেছি। এর সঠিক ইতিহাসটা আমাদেরকে জানা দরকার, এবং সেই সাথে এখানে যে এরা শুয়ে আছে এবং এখানে কবর, এই কবরের খুব একটা অবস্থা খারাপ, এই জন্য আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। বর্ণনা দেওয়া পরে তো এখানে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আফতাবউদ্দিন মণ্ডল, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বুড়োবড়ি ইউনিয়ন পরিষদ, এবং আরও উপস্থিত আছেন জনাব মোসলেম উদ্দিন ব্যাপারী, বীর মুক্তিযোদ্ধা। আমি প্রথমেই মোসলেম উদ্দিন ব্যাপারীর কাছে আমি জানতে চাচ্ছি যে এই কবরগুলো এখানে আমাদের এই বীর মুক্তিযোদ্ধা কিভাবে শহীদ হলো, আপনি এই বিষয়ে কি জানেন? আমি একটু এই ব্যাপার ভালো জানি। আমি এখানে ছিলাম, 2টা সেকশন ছিল, একটা হোসেন ব্যাপারীর বাড়িতে আর একটা বটতলিয়া হিন্দুপাড়ায়। যেদিন ওরা অপারেশনে আসবে ভোর 4টে থেকে 6টা পর্যন্ত আমার ডিউটি। প্লাটুন কমান্ডার ছিল চিলমারির চাঁদ, উনি মারা গেছেন। তা আমাকে বললো দেখিস অপারেশন পার্টি আসবে। তখন আমি ডিউটি করার লাস্টে 6টা 9 বাজে দেখি কামাল খামার হইতে লোক লাইন হয়ে আসতেছে। তখন আমি যাই ওকে ডাক দিলাম কমান্ডারও, যে ভাই এগুলেন কি উঠেন তো, এই সর্বনাশ তো অপারেশন পার্টি। তো আমরা হাতিয়ার টাতিয়ার নিয়ে অ্যাডভান্স করলাম সামনে। অ্যাডভান্স করে 2 দলের যুদ্ধ। লাস্টে যে একটা সেকশন ছিল বাখারাতে, ওইটা কোথাও যেতে পারে নেই, ওরা সেই ভেলা কবার দোলা পাখে নামছে। তখন ছিল শীত, ওই অঘ্রাণ মাস। তো শীত ভাঙি ভাঙি ওরা ধানের তল দিয়ে ঢুকছে, পাকসেনারা দেখছে। ওই শীতে যা ওদের ব্যানার সাজ করে মারছি। আমরা যুদ্ধ করার পর দেখলাম লাস্টে আর টিকি থাকা যাচ্ছে না। তখন আমাদের প্লাটুন কমান্ডার উনি বললো, একটা আমাদের ইয়াও আছে, একটা ওই সৈনিক একটা হুইসেল ছিল, ওই হুইসেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একজন একবারে চলে গেলাম। আমাদের এমনিশন নাই, হাতিয়ার ছিল, এমনিশন নাই। তখন আমরা যাওয়ার পরে আমরা চলে এলাম মাদেরচর, মশাল্লাওয়ানির বাড়িতে যা উপস্থিত হলাম। এক ছেলে এখানে ছিল কালপাড়ের ভিতরে, উনি তখন লাস্টে যখন এরা চলে গেছে ওখান থেকে বারেয়া গ্রাম থেকে লোক নিয়ে আসিয়া তখন ওই ওদের যাই যেখানে মারা গেছে সেখানে কবর খুঁড়িয়ে ওখানেই লাশ দাফন করিয়া ওরা মাদেরচর গেল। ওখানে আমার ট্রিটমেন্ট নিলাম যে 5 জন ওখানে মারা গেছে। হেতেন গোলদার কাসু নবাব, হ্যাঁ, এরা তখন মারা গেছে। খবর নিয়ে আমরা চলে গেলাম মানিকেশ্বর। রৌমারিতে অস্ত্র জমা দিয়ে মানিকেশ্বরে দেয়া, ওখান থেকে 4-5টা প্লেন আসলো, আসে আমাদের গালাগালি ফেললো। হেডকোয়ার্টার ছিল ইয়াতে দিগুল হেললে, ওরা আগে গেছে, ওদের উপরে খুব গরম। তখন ওদের প্রায় কোটালখানি পারে। তো ওই শীতের মাছ দিয়ে যাওয়ার পর ওরা কিন্তু পালিয়ে যায় নাই, না পালিয়ে যায় না, গিয়ে দেশের জন্য জীবন দিয়েছে। এবং শীত যদি না থাকতো তারা কিন্তু হয়তো বেঁচে যেত, কিন্তু শীত থাকার কারণে তারা কিন্তু পালিয়ে না গিয়ে দেশের জন্য অকাতরে জীবন দিয়েছেন। এবং ওই শীতের ভাজে ভাজে গিয়ে সেই পাকিস্তানি হানাদার বাহিনীরা তাদেরকে খোঁচায় মারি ফেলছে। এবং তখন থেকে এখানে কিন্তু তারা একদম শুয়ে আছে। এখানে আছে 3 জন, ওখানে আছে 1 জন, আর রাস্তার সাথে আছে 2 জন। না, রাস্তায় 1 জন, এখানে 3 জন, ওখানে 2 জন, হলো 5 জন। আমি এখন প্রশ্ন করবো যে আমাদের বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন মণ্ডল এখানে আছেন, তা আমরা এখানে এটা কিভাবে সংস্কার করতে পারি, এবং নতুন প্রজন্মকে আমরা এটা কিভাবে, যে একটা রাস্তার সাইডেই কিভাবে এটাকে সংস্কার করে একটা দেখার মতো একটা জিনিস, এবং এখানে যে ইট খসে গেছে এবং এই ভবিষ্যৎ যেন বারবার এটা অনেক দিন টিকে থাকে, এই বিষয়ে আপনার কি মতামত? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং স্বাধীনতাকামী মানুষ, জনগণ, আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনারা জানেন বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। সেদিন ছিল 13ই নভেম্বর। ভোরবেলা চিলমারির থেকে এই পাক হানাদার বাহিনী এই অপারেশন পরিচালনা করার কথা ছিল বক্সিগঞ্জ পর্যন্ত, কিন্তু ভুলে তারা হাতিয়া ইউনিয়নের দাগারকুটির দিকে তারা ধাবিত হয়ে দাগারকুটিতে গিয়ে এই ভোরবেলা তারা 700 শতাধিক জনমানুষকে গণহত্যা করে, তারা হত্যা করে। সেই সময় এই সম্মুখ যুদ্ধে এখানকার এই 5 জন সৈনিক
মণ্ডলহাট, এটা হলো সাদি, বেলাখবর, দোলা, আমতলির কাছে এই 5 জন মুক্তিযোদ্ধা শায়িত অবস্থায় রয়েছেন। আমি আজ পর্যন্ত এই শায়িত মুক্তিযোদ্ধা সহ দাগারকুটিতে যে 7 শতাধিক সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে পাক বাহিনী যে তাদেরকে হত্যা করলো, এখন পর্যন্ত এটা সরকারিভাবে এর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে বিনীতভাবে আমি অনুরোধ করব, এই 5 জন মুক্তিযোদ্ধার স্মৃতি স্তম্ভসহ হাতিয়া দাগারকুটিতে যে 7 শতাধিক সাধারণ মানুষকে পাক বাহিনী অতর্কিত হামলা চালিয়ে, সেদিন ছিল 27শে রমজান, সেদিন ছিল এই ভোরবেলা, তাদের উপরে যে অত্যাচার চালিয়ে তাদেরকে নির্বিচারে হত্যা করলো, এই দিবসটাকে একটা জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে প্রতি বছরেই সরকারিভাবে এই দিবসটাকে জাতীয় দিবস হিসেবে পালন করার জন্য আমি বর্তমান সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি। আপনারা জানেন যে এই দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট সরকার তার জীবদ্দশায় এই 53 বছরে আজকে এই মুক্তিযোদ্ধাদের কল্যাণে শুধু 20,000 টাকা বেতন ভাতা দেওয়া ছাড়া আর কোনো কল্যাণকর কাজ মুক্তিযোদ্ধাদের ইয়েতে হয়নি। বারবার এইটা স্মৃতিস্তম্ভ নির্মাণের কথা বলার পরেও আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়গণকে বারবার আমরা এই ব্যাপারটাকে আমরা অনুরোধ করেছি, এখন পর্যন্ত এইটা বাস্তবায়ন হয়নি। আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শুধু এইটাই নয়, এবার গণসংগ্রামের মাধ্যমে সারা বাংলাদেশে যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো ভেঙে গেছে, এই প্রত্যেকটা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পুনর্নির্মাণের জন্য ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি, যেটা যেন অনতিবিলম্বে এইটা এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সহ এই মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভগুলো বিজড়িত বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভগুলো যেন নির্মাণ করা হয়। এর সঙ্গে আমি বলতে চাই যে আমাদের এই এলাকা অত্যন্ত বন্যা কবলিত এলাকা। এই এলাকার মধ্যে আমরা যারা বসবাস করি, আমরা অত্যন্ত আমরা বৈশ্বিক শিকার। আমরা যে এটা হলো আমাদের গ্রাম, একদম শুনশান পরিবেশ। আমাদের ছোট ভাইরা খেলা খেলতেছে, এরা অবশ্য একটা গোলবার বানাইতেছে, এখানে খেলবে। এইদিকে আমার বাসা, এটা একটু ভিডিও করার একটা ভালো একটা সময় পাইছি আজকে। আম্মু চলো আমরা বাসা যাবো এখন। তোমার গোলবার বানা হয়েছে, আমাদের এখানে গোলবার বানা চলছে। এটা নতুন একটা স্টেডিয়াম, এখানে বিশ্বকাপের খেলা চলবে। তোমার টিমের নাম কি দিচ্ছেন? হ্যাঁ, কিসের টিমের নাম? কিসের টিমের নাম? টিমের নাম কি? জুনিয়র ফুটবল একাদশ। তোমার টিমের নাম কি রে? একটা টিমের একটা খেলা। এরা অবশ্য গোলবার বানাইতেছে, আমাদের কাছে কিন্তু মাঠ আছে, এই মাঠে খেলবার না। এমানে একটা গোলবার বানাইতেছে, একদম চতুর্দিকে শুকনা, কোনো পানি টানি নাই, একদম খেলা চলবে আজকে। তাড়াতাড়ি গোলবার দাও, আর খেলা চলবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কবর রয়েছে, আর ঠিক তার পিছনে ওখানে 2-3টি কবর রয়েছে। মানে ওনারা যে দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে গিয়ে তারা কিন্তু বেনর দিয়ে খুঁচি তাদেরকে যন্ত্রণা দিয়ে মেরে ফেলছে। এখানেই কিন্তু তাদের কবরটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন, এবং যাদের এলাকায় এইরকম আছে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ভিডিও ধারণ করে
ক্যামেরার সামনে প্রকৃত ইতিহাস তুলে আনবো। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই একটা ওখানে বিলের মধ্যে 2-3টা, আর এখানে কিন্তু একটা। এখানে কিন্তু মোটামুটি একটু রাস্তার সাইডে হওয়ার কারণে এটা কিন্তু একটা সংস্কার হয়েছে। এখানে একজন হিন্দু বীর মুক্তিযোদ্ধা হিতেন্দ্রনাথ এখানে মারা গিয়েছিল। এখানে তাকে এখানে মারছিল মানে কীভাবে তারা অস্ত্র নিয়েছিল বিভিন্ন জায়গায়, 5 জায়গায় 5জন মারা গিয়েছে, মানে এখানে 3 জন, এখানে 2 জন, এখানে 1 জন। এইভাবে কিন্তু এরা এখানে শহীদ হয়েছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এগুলো যেন এরকম অবহেলা অযত্নে পড়ে না থাকে, কারণ এগুলোই ধরে আমাদের পরবর্তী প্রজন্ম জানবে যে আমাদের একজন বীরের জাতি এবং বীর বাঙালি। ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনারা জেনে আশ্চর্য হবেন যে আমাদের এখানে যে কয়েকজন এই মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা মারা গিয়েছে 1971 সালের সেই ভয়াল মুক্তিযুদ্ধের সময় সম্মুখ যুদ্ধে মারা গিয়েছে, কিন্তু তার এই কবর কিন্তু আমাদের কোনো সরকারি অনুদান বা সরকারি পৃষ্ঠপোষকতায় কিন্তু এখানে বাধা হয়নি। সেও এই যে মুক্তিযোদ্ধা এখানে মারা গিয়েছে আপনারা দেখতেছেন, এই মুক্তিযোদ্ধার বাবাই কিন্তু এই কবর কিন্তু বেঁধে দিয়ে গেছে এবং সেইভাবেই আজকে এই 50 বছর যাবৎ কিন্তু এইভাবেই রয়েছে, অযত্ন অবহেলায় পড়ে আছে। কিন্তু প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি যে এখানে যে 3 জন মুক্তিযোদ্ধা রয়েছে সেখানে যে অযত্ন এবং অবহেলা এখানে পড়ে রয়েছে, তো আমি জেনে আশ্চর্য হলাম যে তার বাবাই এই কবরটা বেঁধে দিয়ে গেছে। এখানে কোনো প্রশাসন বা কোনো সরকার থেকে এখানে কিন্তু আজকে স্মৃতিস্তম্ভ বলেন আর যে কোনো অনুদান বলেন এখানে বাধার জন্য কেউ আসেনি এবং সে বন্ধু দেখেনি। আজকে আমি আশ্চর্য হই যে আমাদের যে নতুন প্রজন্ম থেকে প্রজন্ম যে আমাদের এই মুক্তিযোদ্ধার যে মুক্তিযোদ্ধাদের যে ভালোবাসা ধরে রাখবে এবং সেই 71 সালের স্মৃতি ধরে রাখবে, সেই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এখানে 3টি কবর রয়েছে এবং রাস্তার সাথে আমি আপনাদের দেখাবো, রাস্তার সাথে আছে এবং আরও আমি সামনে যে যাচ্ছি আসেন, ইনিই কিন্তু বলতে পারে ভালো, সেই মুক্তিযোদ্ধাদের সাথে সে আমাদের এই চাচা কিন্তু ছিল, সেখানে থেকে উনি সাথেই ছিল। তো আমি আশ্চর্য হই যে এখানে এই সরকার থেকে আজ পর্যন্ত এখানে একটি ইটের টুকরাও কিছু দেওয়া হয়নি। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা কি চান তার এই কবর কয়েকটা বাঁধি এবং সমস্যা 100 বার চাবো আমরা। আমাদের সাথী ভাই মারা গেছে, 100 বার চাবো। সাথেই ছিল, কিভাবে ওনারা আক্রান্ত হলো কিভাবে? ওরা যে যখন মিলিটারি ঘিরছে না পাকসানারা, তো যে বাড়িতে ছিল ওখান থেকে দোলা পাশে নামছে, কোথাও যাইতে পারে নাই। দোলা পাশে নামে ধান বাড়ি ভিতরে ঢুকছে, ওরা আসে ওখানে ব্যান্ডেজ সার্চ করছে আর মারছে, অস্ত্রটাকে ওরা নিয়ে নিছে। তো খুব দুঃখজনক ব্যাপার হলো, আমরা ছোটোকাল থেকে শুনি, আমি যখন খুব ছোট তখন থেকে আমার ফুফাজি আছে এনাদের কাছ থেকে শুনি যে মূলত এখানে মারা গেছে কীভাবে, কিন্তু তখন থেকে সেই ওই সময় থেকে এই সময় পর্যন্ত আজকে থেকে অনেক দিন হলো